হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসের আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে লার্নিং বা শিখন, যেটা আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণীর এডুকেশনের প্রথম অধ্যায় রয়েছে। এছাড়াও আপার প্রাইমারির ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে বা টেট যেগুলো আমরা বলি সেক্ষেত্রে, এবং হচ্ছে আমাদের শিক্ষক প্রশিক্ষণ বা শিক্ষক শিক্ষণের বিভিন্ন কোর্সে এই শিখন বা লার্নিং সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হয়। তাহলে যারা লার্নিং বা শিখন সম্পর্কে জানতে চাও, চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, ভিডিওটা খুব মন দিয়ে দেখো। দেখার পর যদি তোমাদের কোনো মতামত থাকে সেগুলোকে আমাদের কমেন্টসে জানাও। এছাড়াও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের জানাও। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই অনেক অনেক বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে, যাতে আমরা এডুকেশনওয়ালা পরিবারের সদস্য সংখ্যা বাড়াতে পারি। আমাদের এই যে শিখন বা লার্নিং, এই সম্পর্কে আমরা আজকে কি কি জানবো সেটা একটুখানি আমরা দেখে নিই এক নজরে। সেটা হচ্ছে আমাদের প্রথমে জানবো আমরা শিখনের বা লার্নিং এর অর্থ কি সেটা জানবো। তার সঙ্গে লার্নিং এর যে সংজ্ঞা রয়েছে, বিভিন্ন শিক্ষাবিদ মনোবিদ যে সংজ্ঞাগুলো দিয়েছেন সেগুলো জানবো। তার সঙ্গে সঙ্গে একটা সার্বজনীন সংজ্ঞা আমরা জানবো। তার সঙ্গে আমরা জানবো লার্নিং বা শিখনের যে প্রকৃতি রয়েছে বা নেচার রয়েছে সেই সম্পর্কে। তারপর তার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো জানবো। তারপর তার যে প্রকারভেদ রয়েছে, লার্নিং কত ধরনের হয় বা শিখন কত ধরনের হয় সেটা সম্পর্কে আমরা জানবো। আর শেষে আমরা জানবো লার্নিং বা শিখন হওয়ার জন্য যে স্তরগুলো রয়েছে, প্রধানত তিনটে স্তর রয়েছে, সেগুলো সম্পর্কে জানবো। তাহলে আমরা প্রথমে শিখন বা লার্নিং এর অর্থটা একটু জেনে নিই। তাহলে আমাদের শিখন বা লার্নিং এর প্রধান অর্থ কি সেটা একটুখানি আমরা জেনে নিই। আমাদের শিক্ষার মূল লক্ষ্য কি? শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আমাদের আচরণ ধারার পরিবর্তন। আর এই যে আচরণ ধারার পরিবর্তন, এই যে স্থায়ী আচরণ ধারার পরিবর্তনের প্রক্রিয়া, সেটাকেই কিন্তু আমরা বলছি শিখন। ক্লিয়ার হলো তাহলে কনসেপ্টটা? তাহলে শিখনের প্রকৃত অর্থ কি? আচরণ ধারার স্থায়ী পরিবর্তন। সেই আচরণ ধারার স্থায়ী পরিবর্তনের মাধ্যমে কি হবে? পরিবেশের সঙ্গে সঠিকভাবে আমরা অভিযোজন করতে পারবো, বা একটা পরিবর্তিত পরিবেশে যদি আমরা যাই, সেখানে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেটা আমরা কাজে লাগাবো। লাগানোর পরে সেই যে পরিবেশে আমরা নিজেদেরকে অভিযোজন করতে সক্ষম হব বা সঙ্গতি বিধানে সক্ষম হব। তারপরে কিন্তু যে প্রক্রিয়া, এই যে টোটাল প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াটাকে কিন্তু আমরা শিখন বলছি। তাহলে এখানে আমরা শিখনের অর্থ হিসেবে কি বলতে পারছি দেখে নাও। যে কোনো কারণেই আচরণ ধারার যে স্থায়ী পরিবর্তন হোক না কেন, তা করতে গিয়ে প্রাণী যদি তার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগায়, তারপরে যেটা হবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের শিখন বা লার্নিং। তাহলে অ্যাকচুয়াল বিষয় হচ্ছে কি, শিখন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার পুরনো অভিজ্ঞতাগুলোকে বা পূর্ব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে কোনো একটা জ্ঞান অর্জন করছে বা দক্ষতা অর্জন করছে, বা কি করছে, তার আচরণ বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাচ্ছে। এটাই কিন্তু হচ্ছে শিখনের অর্থ বা লার্নিং এর অর্থ। তাই লার্নিং এর অর্থ আমি যদি এক কথায় বলতে হয় তাহলে আমি কি বলবো? আচরণ ধারার স্থায়ী পরিবর্তনকেই আমরা লার্নিং বলছি। আচরণ ধারার স্থায়ী পরিবর্তন কেন বলা হলো? মনে করো একটা শ্রেণীকক্ষে টিচার যতক্ষণ রয়েছে, ছেলেমেয়েরা হয়তো খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে ভালোভাবে শান্ত হয়ে বসে রয়েছে। আবার টিচার যখন বাইরে বেরিয়ে গেলেন, সবাই চেঁচামেচি করছে, মারামারি করছে, যে যার মতো ছটফট করছে, ভীষণ একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেল। তার মানে কি শ্রেণীকক্ষের যে শিখন বা শ্রেণীকক্ষে বসার জন্য যে শিখন প্রয়োজন, সেটা তাহলে সেখানে কমপ্লিট হয়নি, আমরা বলতে পারবো না। তার মানে ওখানে যদি আচরণ, তাদের যে আচরণ সেটা যদি কমপ্লিট বা স্থায়ীভাবে পরিবর্তন ঘটতো, তারপর তাহলে আমরা সেটাকে শিখন বলতে পারতাম। যেহেতু স্থায়ী পরিবর্তন ঘটেনি, সেজন্য সেটাকে কিন্তু আমরা শিখন বা লার্নিং বলতে পারবো না। এরপর আমরা দেখে নেবো শিখনের যে বিভিন্ন সংজ্ঞা রয়েছে, বিভিন্ন যে মনোবিদ শিক্ষাবিদ সংজ্ঞা দিয়েছেন সেগুলো একটু দেখে নেবো আমরা। শিখনের যে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন শিক্ষাবিদ মনোবিদ, সেগুলো আমরা একটুখানি দেখে নেব। প্রথমে আমাদের বিএফ স্কিনার, তিনি শিখন সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা উন্নত সঙ্গতি বিধানমূলক আচরণ সম্পাদনে কিন্তু সহায়তা করে। মানে কি, আমরা কোনো একটা পরিবেশে সঙ্গতি বিধান করব, কোনো একটা নতুন পরিবেশে আমরা গেলাম, তার সঙ্গে যে আমাদের অ্যাডজাস্টমেন্ট হবে, আমরা কিভাবে সেখানে নিজেকে মানিয়ে নেব, সেটাই করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু হচ্ছে শিখন। কার মতে? স্কিনারের মতে। বার্নার্ড বলে একজন আমাদের মনোবিদ রয়েছেন, তিনি কি বলছেন? আচরণের পরিবর্তনই হলো শিখন। আচ্ছা, মনোবিদ স্মিথ কি বলছেন? অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা বা পুরনো যে আচরণ সেটাকে শক্তিশালী করা, এটাই কিন্তু হচ্ছে শিখন। জি মার্ফি তিনি কি বলছেন?
পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের জন্য প্রয়োজনীয় আচরণের যে কোনো পরিবর্তনই হলো শিখন। এছাড়াও মেলভিন এইচ মার্কস বলে একজন মনোবিদ রয়েছেন, তিনি কিন্তু বলেছেন, তিনি কি বলেছেন, শিখন হলো অপেক্ষাকৃত স্থায়ী আচরণের পরিবর্তন যা পূর্বের আচরণের ফল। এখানে একটা বিষয় আমাদের ভালোভাবে আমরা যদি এই সংজ্ঞাগুলো দেখি, একটা কমন পয়েন্ট দেখতে পাবো, আচরণের পরিবর্তন। এক্ষেত্রে শিখনটা যদি আমাদের বুঝতে হয়, একটুখানি নিজের মতো করে যদি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি, সেখানে আমরা দেখব, মনে করো একটা শিশু, সে প্রথম অবস্থাতে শুয়ে রয়েছে, তারপর ধীরে ধীরে উপুড় হতে শিখলো, সেখান থেকে সে একটু একটু করে উঠতে শুরু করলো, বসতে আরম্ভ করলো, সেখান থেকে কোনো কিছুকে আঁকড়ে ধরে দাঁড়াতে আরম্ভ করলো, তারপর নিজে নিজে দাঁড়াতে আরম্ভ করলো, সেখান থেকে ধীরে ধীরে সে অল্প অল্প করে কোনো কিছু সাপোর্ট নিয়ে হাঁটছে, তারপর নিজে নিজে জোরে হাঁটছে। দেখো একটা পর্যায়ক্রমিক ভাবে কিন্তু একটা সহজ থেকে ক্রমশ কঠিনের দিকে একটা পরিবর্তন ঘটছে, তার আচরণের পরিবর্তন ঘটছে। হাঁটার জন্য অবশ্যই কি প্রয়োজন, আমাদের দাঁড়ানোটা প্রয়োজন। যে পূর্বের অভিজ্ঞতা, সে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে একটার পর পর সে দেখে যাচ্ছে। বা মনে করো যে আমরা যে মোগলি দেখেছি, অ্যামংস দ্য উলফস একটা সিনেমা রয়েছে, ওই ধরনের একটা সত্যি ঘটনাই রয়েছে, যে একটা দুটো মানব শিশু, তারা কিন্তু বনের মধ্যে ছিল, আমাদের যে ভেড়িয়া বা শিয়ালের যে দল তাদের সঙ্গে থাকতো, থাকতে থাকতে তারা কিন্তু চার পায়েই মানে হাঁটতো আর কি। চার পায়ে বলতে দুটো পা দুটো হাত দিয়ে তারা হামাগুড়ি দিয়েই হাঁটাহাঁটি করতো, বা কোনো এক জায়গা থেকে অন্য জায়গাতে যেত। আর আমরা যে মানব শিশু রয়েছি তারা কি করি, আমরা আমরা কিন্তু কি করি, আমাদের বড়রা যেমন করছে সেটা দেখা দেখি করে আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে। মানে ওই যে অভিজ্ঞতাটা কিসের মাধ্যমে আসছে, আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অভিজ্ঞতাটা অর্জন করছি। একজনকে দেখে দেখে শিখছি, সেইটা দেখার পরে, অভিজ্ঞতা অর্জন করার পরে সেটা কাজে লাগিয়ে নিজেরা আবার সেটা আরম্ভ করছি। মনে করো আমার বাড়িতে খুব গানের রেওয়াজ যদি থাকে, বড়রা সারাক্ষণ গান বাজনা নিয়ে ব্যস্ত রয়েছে, সেটা দেখার পরে আমার মনের মধ্যেই কখন ওই সঙ্গীত বা গানের জগৎ একটা জায়গা করে নেবে, আমি খুব শীঘ্রই ওগুলোতে পটু হয়ে যাব, সেগুলো করতে পারবো, সেই আচরণগুলো আমি করতে পারবো, আমার আচরণের মধ্যে পরিবর্তন দেখা যাবে। তাহলে এই যে আচরণের পরিবর্তন, তার জন্য কি প্রয়োজন হয়, একটা পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয়। সেই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে আমার আচরণের একটা পরিবর্তন, যে আচরণের পরিবর্তনটা স্থায়ী হবে, সেটাই কিন্তু হবে শিখন। একটুখানি আশা করছি ক্লিয়ার হয়েছে। আবার দেখা যাচ্ছে, মনে করো কোনো কেউ হচ্ছে সাইকেল চালাতে পারে, সেখানে প্যাডেল করতে হয়, আবার সাঁতার কাটার ক্ষেত্রে প্যাডেল করতে হয়। সে যখন সাইকেল কিছুদিন চালানোর পর হয়তো সে সাঁতার শিখতে গেছে, সেখানে গিয়ে তার যে সাঁতার শিক্ষক বা যেই সাঁতার শেখাচ্ছেন, মা বাবা বা বন্ধু বান্ধব যারাই শেখাচ্ছেন, তারা বললো যে সাইকেলে যেমন করে প্যাডেল করে সেইভাবে তুমি একটু ট্রাই করো, সে নিজে নিজেই করলো, কারণ না বলাতেও। তাহলে এই যে একটা পূর্ব অভিজ্ঞতাটা ছিল, সেই অভিজ্ঞতাটা ওখানে কাজে লাগানো, নতুন একটা পরিবেশ, পুকুরের গিয়েছে সে সাঁতার কাটতে, বা কোনো একটা জলাশয়ে গিয়েছে, সেখানে এই যে পূর্ব অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আচরণের একটা পরিবর্তন ঘটলো, এটাই কিন্তু শিখন। আশা করছি সবাই ধরতে পেরেছো, যে কোনো কিছু অভিজ্ঞতা যেটা যদি আমার একটা পরবর্তী আমার কাজে বা আচরণের মধ্যে কাজে লাগে, আর সেই আচরণটার পরিবর্তন হয়, সেটাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে শিখন। এবার শিখনের প্রকৃতিটা আমরা একটুখানি দেখে নেব। শিখনের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আমরা দেখছি শিখনের প্রকৃতির মধ্যে প্রথম আমরা বলছি শিখন একটি লক্ষ্যমুখী প্রক্রিয়া। প্রত্যেকটা শিখনের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, শিখনের মাধ্যমে একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য চরিতার্থ হয়, একটা উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ হয় কিন্তু, তাই না? সেজন্য শিখনকে তাহলে আমরা কি বলবো, একটা লক্ষ্যমুখী প্রক্রিয়া। তারপর পয়েন্ট রয়েছে আমাদের আচরণের পরিবর্তন। অনেকবার বলা হয়েছে শিখনের যখন অর্থ সংজ্ঞা পড়ছিলাম, যে শিখনের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট একটা আচরণের পরিবর্তন ঘটে বা আচরণের স্থায়ী পরিবর্তন ঘটে। তাহলে শিখনের প্রকৃতি বা নেচারের মধ্যে আমরা কি বলতে পারি, শিখনের মাধ্যমে কি হয়, আচরণের পরিবর্তন হয়। তারপর হচ্ছে সমস্যা সমাধান। একটুখানি তোমরা ভেবে দেখো, আদিম মানুষের ক্ষেত্রে তারা কিন্তু একদম যে প্রাথমিক পর্যায়ে, সেই অবস্থায় তারা বাইরে ঘুরে বেড়াচ্ছিল, হিংস্র জন্তু রয়েছে, বিভিন্ন প্রাকৃতিক যে শক্তি, বৃষ্টি, রোদ, ঝড়, তার মাধ্যমে তারা ভয় পেয়ে যাচ্ছে। ধীরে ধীরে তারা কি করলো, গুহাতে বসবাস করা শুরু করলো। আবার গুহাতে অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, তাদের পরিবার অনেক বড় হচ্ছে, সেজন্য তারা নিজের থেকে কৃত্রিম ঘর বাড়ি তৈরি করা শুরু করলো, মানে নিজের থেকে ঘর বাড়ি বাঁধা শুরু করছে। আবার একটা জিনিস ভেবে দেখো, তারা পশুপালন করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গাতে, যেখানে ভালো ঘাস পাওয়া যায় নদীর ধারে, সেখানে একটা সময় থাকছে, থাকার পর ধীরে 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 তারা স্থায়ী বসবাস গড়ে তুললো। মানে এক একটা সমস্যার সম্মুখীন হয়েছে, সেখান থেকে একটা নির্দিষ্ট লার্নিং নিয়েছে, তারা শিখন করেছে, করার পরে আচরণের একটা পরিবর্তন ঘটিয়েছে। এইভাবে ধীরে 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 বিবর্তনের পরে কিন্তু আজকের আমাদের যে সভ্য মানুষ, সেখানে আমরা পরিণত হয়েছি। তাই শিখনের ক্ষেত্রে আমরা কি বলবো, শিখন হচ্ছে সমস্যা সমাধানমূলক কাজ করে, তাই না? তার পরের পয়েন্ট রয়েছে আমাদের কিন্তু নতুনত্ব, যে কথাগুলো বলছিলাম। তাহলে শিখনের ক্ষেত্রে কিন্তু সব সময় একটা নতুনত্বের ছোঁয়া পাওয়া যাবে,
পুরনো যে আমার আচরণ ছিল বা পুরনো যে অভিজ্ঞতা ছিল সেটাকেই আমি কাজে লাগাবো, সেটাকেই পুঁজি করে নতুন একটা আচরণ সম্পাদন করব, নতুন একটা আচরণ শিখবো বা আমার আচরণ ধারার মধ্যে নতুনত্ব নিয়ে আসবো। এটাই কিন্তু হচ্ছে শিখনের অন্যতম একটা প্রকৃতি। পরবর্তী পয়েন্ট আমাদের রয়েছে ক্রম বিকাশমান। এক্ষুনি যেটা আমরা আলোচনা করছিলাম একটু আগে, একটা মানব শিশু ছোট থেকে ধীরে 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 বিভিন্ন প্রসেসের মাধ্যমে দাঁড়াচ্ছে, ছুটছে, হাঁটছে, তাই না? এই পদ্ধতিগুলো পর 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 ঘটছে। অর্থাৎ শিখন কি পর 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 ঘটে থাকে। যখন একটা সমস্যা আমার সামনে এলো, অনেকগুলো আচরণ করছি, তখন আমরা পর 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 এই আচরণ ধারার মাধ্যমে কিন্তু আমার শিখনটা কমপ্লিট হচ্ছে। অর্থাৎ শিখনটা হচ্ছে একটা ক্রম বিকাশমান প্রক্রিয়া। তারপরের পয়েন্ট রয়েছে শিখন অভিযোজন। আমাদের একটা পরিবর্তনশীল একটা পরিবেশ বা একটা নতুন পরিবেশে আমি গিয়েছি, তার সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট করব, সঙ্গতি বিধান করব, তার জন্য শিখনের প্রয়োজন, অনেক কিছু শেখার প্রয়োজন, তাই না? শেখার পরেই তো আচরণ ধারার পরিবর্তন করে আমি সেই পরিবেশে মানিয়ে চলতে পারবো, তাই না? মনে করো একটা পরিবার থেকে একটা মেয়ে হয়তো তার বাড়িতে একা ছিল, সে বাবা মার একমাত্র সন্তান, সেখানে সে বড় হয়েছে। বড় হওয়ার পর তার একটা যৌথ পরিবার, একটা বনেদি বড় পরিবারে তার বিয়ে হয়েছে। হওয়ার পরে সে সেখানে এই যে ছোট্ট একটা তার পরিবার, সেখানে যেমন আচরণ করতো ওখানে কিন্তু সেই রকম আচরণ করলে হবে না। এখানে হয়তো সে নির্দিষ্ট টাইমে নিজের যখন খিদে পেতো খেয়ে নিত, কিন্তু ওই যে পরিবার নতুন যেখানে গিয়েছে সেখানে গিয়ে হয়তো তারা সবাই একসঙ্গে খায়, বা নির্দিষ্ট টাইম রয়েছে, সবাই মিলে হয়তো টেবিল বা কোথাও একটা বসে খাওয়া দাওয়া করে, বা ছেলেদের খাওয়ার পরে মেয়েরা খায়। এই যে একটা নতুন পরিবেশে সে গেল, সেই পরিবেশে তার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অভিযোজন ঘটাতে হবে বা সঙ্গতি বিধান করতে হবে। তখন তার মধ্যে কি হবে, শিখন সম্পন্ন হবে বা লার্নিং সম্পন্ন হবে। তাহলে শিখনটা হচ্ছে কি, একটা অভিযোজনের একটা প্রক্রিয়া। শিখন বা অভিযোজন দুজনে পরস্পর সম্পর্কিত। শিখন আর বিকাশ, এই দুটোকে প্রায় একই জায়গায় নিয়ে আমরা বলবো। বিকাশের ক্ষেত্রে শিখনটা অত্যন্ত জরুরি, তারপরে কিন্তু তার মধ্যে প্রকৃত বিকাশ সম্পন্ন হবে। তারপরে রয়েছে কি, শিখন একটা জীবনব্যাপী প্রক্রিয়া। একটা কথা রয়েছে না, যতদিন বাঁচি ততদিন শিখি। অর্থাৎ জন্মের পর মুহূর্ত থেকেই বা জন্ম মুহূর্ত থেকেই আর মৃত্যু পর্যন্ত যা যা কিছু করছি আমরা, পুরো ব্যাপারটা কিন্তু আমরা শিখনের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ শিখন হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। তারপরে পয়েন্ট আমাদের কি রয়েছে, শিখন সার্বজনীন ও ধারাবাহিক, তাই না? তার মানে কি, শিখনটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, যে চাইবে সে শিখতে পারে। শিখনের ক্ষেত্রে একটা ব্যাপার বা একটা ক্রাইটেরিয়া অবশ্যই অবশ্যই প্রয়োজন, সেটা কিনা হচ্ছে তোমার নিজের মধ্যে ওই শিখনের চাহিদাটা তৈরি হওয়া। তার মধ্যে চাহিদা তৈরি হবে, সে কিন্তু শিখবে বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই পৃথিবীর উদার প্রান্তরে তুমি সমস্ত জায়গা থেকে শিখন গ্রহণ করতে পারো বা লার্নিং হতে পারে তোমার। তার জন্য কি প্রয়োজন, নিজের শুধু চাহিদা প্রয়োজন। তাহলে শিখন কি সার্বজনীন আর একটা নির্দিষ্ট পর্যায়ক্রমে চলতে থাকে। নিশ্চয়ই এতগুলো আলোচনা করার পর বুঝতে পেরেছো যে ধারাবাহিক ভাবে একের পর এক স্টেপ অনুযায়ী আমাদের কিন্তু হোল শিখন ব্যাপারটা কমপ্লিট হয়। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট আমাদের কি রয়েছে, শিখন অনুশীলন নির্ভর। কিছু কিছু ক্ষেত্রে শিখনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বেশি অনুশীলন করতে হয়। যেমন মনে করো সাঁতার কাটা, টাইপ রাইটিং করা, কম্পিউটারে টাইপ করা। এক্ষেত্রে কিন্তু আমাদের শিখনটা বারবার বারবার প্র্যাকটিস করলে তারপর শিখনটা মোটামুটি একটা কমপ্লিট জায়গায় আসে। পড়াশোনা করার ক্ষেত্রেও প্রথমে মনে করো হচ্ছে তুমি পড়তে বসলে একটা বিষয়, যখনই পড়লে তখন সেটা আমাদের মস্তিষ্কে গেল, সেটা কেমন ভাবে শিখন কমপ্লিট হয়, যখন সেই স্তর বা পর্যায়গুলোতে যাবো তোমরা বুঝতে পারবে। সেখানে যাওয়ার পরে সেটা কিন্তু আমাদের রিভিশন করতে হবে। পরের দিনে একবার রিভিশন করলাম, সপ্তাহে একবার রিভিশন করলাম, আবার মাসে একবার রিভিশন করলাম। এরকম নির্দিষ্ট একটা দিন দিন অন্তর যখন আমরা আবার অনুশীলন করব, তখন কিন্তু সেই শিখনটা আমাদের ক্ষেত্রে কমপ্লিট হবে এবং আমাদের মেমোরিতে ধরে রাখার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাহায্য করবে, আমরা ধরে রাখতে পারবো। ওই জন্য আমরা শিখনকে কি বলছি, অনুশীলন নির্ভর বলছি। তারপরে কি রয়েছে পয়েন্ট, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এটা একটা নিরবিচ্ছিন্ন, পর 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 হতে পারে। মনে করো কিনা আমি অঙ্ক শিখছি, অঙ্কের একটা শিখন করছি, করার ক্ষেত্রে প্রথমে আমি সংখ্যাগুলো জানলাম, সেখানে আমি যোগ গুণ ভাগ জানলাম না, গিয়ে সরাসরি সরলে চলে গেলাম, করতে পারবো না আমি। তাহলে পর 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 আমাকে স্টেপ গুলো নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু করে যেতে হবে, তারপরেই কিন্তু আমাদের শিখনটা কমপ্লিট হবে। এবার আমরা দেখে নেবো শিখনের বিভিন্ন যে বৈশিষ্ট্য রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলো একটু দেখে নিই। প্রথমেই আমাদের কি রয়েছে, এটা একটা বিকাশমূলক প্রক্রিয়া। মনে করো একটা শিশু জন্মগ্রহণ করছে, করার পর ধীরে 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 সে বড় হচ্ছে, তার মধ্যে এক এক করে নতুন নতুন অভিজ্ঞতার সঞ্চার ঘটছে, পর 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 সে বিকশিত হচ্ছে। এই জন্য আমরা শিখনকে কি বলছি, তাহলে শিখছে, তার আচরণ ধারার মধ্যে একটা পরিবর্তন ঘটছে। এই জন্য শিখনকে আমরা কি বলছি, একটা বিকাশমূলক প্রক্রিয়া বলে আমরা ধরছি। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট আমরা কি দেখলাম, উদ্দেশ্যমুখী প্রথাগত সে শিখন। সেখানে কিন্তু একটা বা একাধিক নির্দিষ্ট অনেকগুলো উদ্দেশ্য থাকে, যে আমার এই উদ্দেশ্যটা পূরণ হবে, সেই জন্য আমরা শিখনটা গ্রহণ করি। এই জন্য আমরা শিখনকে কি বলবো, একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া বলবো। তারপর কি রয়েছে, অভিযোজনমূলক। আগেও বলেছি, এখনো বলছি,
নতুন কোন একটা পরিবেশে গেলাম, আমরা সেই পরিবেশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলাম, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য এক এক করে নতুন নতুন আমরা আচরণ করছি। তাহলে সেই যে আচরণ, একটা করে আচরণ করছি, আর আমার যে অভিজ্ঞতাটা থাকছে সেই আচরণটা আর অভিজ্ঞতাটা একসঙ্গে মিশে যাচ্ছে, মানে একটা নতুন অভিজ্ঞতা আর পুরনো অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতাটা মিশে আচরণ ধারার মধ্যে একটা পরিবর্তন ঘটছে। এটাই কিন্তু এর জন্য কি হচ্ছে, আমাদের শিখনটা কিন্তু কমপ্লিট হচ্ছে। চাহিদা নির্ভর, আমি বলেছিলাম শিখনের জন্য একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে চাহিদা। আমার মধ্যে যখন একটা কিছু শেখার, একটা কিছু জানার, একটা কিছু দক্ষতা অর্জন করার চাহিদা তৈরি হবে, তখন কিন্তু আমি আমার পুরনো অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাবো আর নতুন নতুন বিভিন্ন আচরণ বা অভিজ্ঞতা অর্জন করব, যার ফলে আমার মধ্যে একটা পরিবর্তন হবে, আমার আচরণগুলোর মধ্যে একটা পরিবর্তন হবে, তার ফলে কিন্তু আমাদের শিখন কমপ্লিট হবে, বা শিখন আমার মধ্যে হবে বা লার্নিং হবে, আমরা শিখতে পারবো, তাই না? তাহলে আমরা কি করব, অবশ্যই এটা আমরা জেনে গেলাম কি শিখন হচ্ছে একটি চাহিদা নির্ভর প্রক্রিয়া, আর শিখনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা হলো একটা চাহিদা নির্ভর। ঠিক আছে, পয়েন্ট আমাদের কি রয়েছে, অভিজ্ঞতার পুনর্গঠন। প্রতি মুহূর্তে আমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সেই অভিজ্ঞতাগুলো পর 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 পুনঃসংযোজিত হচ্ছে, হওয়ার পরে অভিজ্ঞতার পুনর্গঠন হচ্ছে, তার ফলেই কিন্তু আমাদের শিখনটা কমপ্লিট হচ্ছে, তাই না? সেজন্য শিখন কি, অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে কিন্তু শিখন কমপ্লিট হয়। তাহলে শিখনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো অভিজ্ঞতার পুনর্গঠন। অনুশীলন সাপেক্ষ, অনেকবার বলা হয়েছে, বিভিন্ন শিখনের ক্ষেত্রে আমাদের বারবার একাধিকবার অনুশীলন করতে হয়, সেটা ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, পড়াশোনা হোক। তোমাদের যে ক্লাস করাচ্ছি এই ক্লাসগুলো বারবার যখন করতে থাকবো, তখন আমার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি চলে আসবে। তোমরা যখন বারবার এগুলো অনুশীলন করতে থাকবে, তোমার মধ্যে সেই লার্নিংটা কমপ্লিট হবে, তাই না? সেই তাহলে কি, শিখন হচ্ছে একটি অনুশীলন সাপেক্ষ ব্যাপার। তারপরে হচ্ছে সক্রিয়তা কেন্দ্রিক। শিখনের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, সরাসরি নিজে সক্রিয় হতে হবে। সক্রিয়ভাবে যদি আমরা অভিজ্ঞতা অর্জনে অংশগ্রহণ করে থাকি, তাহলেই কিন্তু আমাদের লার্নিং বা শিখন হবে, তাই না? তাহলে শিখন অন্যতম বৈশিষ্ট্য হলো এটা সক্রিয়তা কেন্দ্রিক। তারপরের পয়েন্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর। তাহলে ব্যক্তি ভেদে প্রত্যেকের কিন্তু চাহিদা আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা বিষয় শিখতে চায়, আলাদা রকম ভাবে শিখতে চায়। একটা বিষয়ের মধ্যে অনেকের আলাদা আলাদা রকমের চাহিদা থাকে। তাহলে যে ব্যক্তি, সেই ব্যক্তির সাপেক্ষে তার যে চাহিদা রয়েছে, তার যে বিষয়গুলো শেখার প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তার লার্নিংটা বা শিখনটা কমপ্লিট হয়। তাহলে এক্ষেত্রে যে শিখন হচ্ছে ব্যক্তি নির্ভর। আবার সমাজ নির্ভর হয় অনেক সময়। তোমরা দেখবে আমরা যে মানুষ, মানে মূল সমাজবদ্ধ জীব, আমরা বেশিরভাগ মানুষই সমাজে বসবাস করি। তাহলে আমার সমাজের যে চাহিদা রয়েছে বা সমাজের যে কালচার রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের মধ্যে শিখন হয়। দেখো, আমরা বাঙালি পরিবারে বড় হয়েছি, বাঙালি সমাজে বড় হয়েছি, ছোটবেলা থেকে বাংলা ভাষা শিখেছি। আবার আমার হয়তো প্রয়োজন হয়েছে স্কুল কলেজে গিয়ে কিছু কিছু ইংরেজি শেখার, বা কথাবার্তার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে বলার, ইংরেজিটা আমাদের শিখতে হয়েছে। একইভাবে যারা অন্য ভাষাভাষী লোক, তেলেগু, তামিল, উর্দু, আরবি বা আরো পৃথিবীতে যে সমস্ত ভাষা রয়েছে বা ভারতবর্ষে যে সমস্ত ভাষা রয়েছে, সেই পরিবেশে বা সেই সমাজে যারা জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু সেখানে কি শিখেছে, সেই ভাষা শিখেছে, সেই ভাষায় তারা কথাবার্তা বলে, সেই ভাষায় তারা পড়াশোনা করে, সেই ভাষায় তারা চলাফেরা করে। তাহলে সমাজের চাহিদা অনুযায়ীও কিন্তু আমাদের শিখতে হয়। এটা শুধু ভাষার ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে আমরা কেমন আচরণ করব, কেমন ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করব, পুরোপুরি বিষয়টা কিন্তু নির্ভর করে আমরা কেমন সমাজে বসবাস করছি। তাহলে শিখনের ক্ষেত্রে কিন্তু সমাজের নির্ভরতা অনেকখানি রয়েছে। শেষ পয়েন্ট রয়েছে কি, আচরণের স্থায়ী পরিবর্তন। এটা বহুবার বলেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। শিখনের ক্ষেত্রে আমরা বিভিন্ন আচরণ করে থাকি, বিভিন্ন ধরনের আচরণ করে থাকি। সেই আচরণটা যখন পূর্ববর্তী অভিজ্ঞতার ভিত্তিতে বা পূর্ববর্তী আচরণের ভিত্তিতে একটা স্থায়ী পরিবর্তন হবে, তখন কিন্তু এটা শিখন হবে। তাহলে শিখনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তোমরা ভালো করে একবার দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও। আমরা পরবর্তী চলে যাব, শিখনের যে প্রকারভেদ রয়েছে। এখানে গ্যাগনের একটা থিওরি রয়েছে, বা গ্যাগনি অনেকগুলো পরিবর্তন শিখনের প্রকারভেদ করেছেন, সেগুলো একটু জানবো। আর আধুনিক যুগে শিখনের যে প্রকারভেদ রয়েছে সেগুলো একটু আমরা জেনে নেব। আমাদের পরবর্তী টপিক অর্থাৎ শিখনের যে প্রকারভেদ, সেখানে আমাদের প্রথমে জানতে হবে আমেরিকান শিক্ষা মনোবিদ রবার্ট মিলস গ্যাগনের একটা থিওরি রয়েছে, যেটার নাম হচ্ছে দ্য কন্ডিশন অফ লার্নিং, যেটা 1970 সালে প্রকাশিত হয়। সেখানে তিনি শিখনের প্রকারভেদ করতে গিয়ে 8 রকমের শিখনের কথা বলেছেন। সেটা আমরা নিচের দিক থেকে লিখেছি, কারণ এখানে প্রকৃতপক্ষে নিচের যে শিখনগুলো রয়েছে সেগুলো অত্যন্ত সহজ, সেখান থেকে ধীরে ধীরে জটিলতর শিখনের দিকে তিনি গিয়েছেন, বা জটিলতর শিখনের দিকে তিনি আলোচনা করেছেন, শিখনটা কেমন ভাবে হয় সেটা তিনি বলেছেন। এটা যে শিখনের প্রকারভেদ সেগুলো আমরা জানবো। তাহলে কি বললাম, গ্যাগনের পুরো নাম হচ্ছে রবার্ট মিলস গ্যাগনি। তার থিওরিটা কত সালে প্রকাশিত হয়েছিল, 1970 সালে। কোথায় প্রকাশিত হয়েছে, বা তার নাম হচ্ছে দ্য কন্ডিশন অফ লার্নিং। সেখানে তিনি প্রথমে যেটা বলেছেন, সংকেত শিখন।
সংকেত শিখনটা কি জিনিস? এটা একদম সহজতর শিখন পদ্ধতি বা সহজতর শিখন আমরা বলবো, যেখানে হচ্ছে প্রাচীন অনুবর্তনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সংকেত শিখন, যার অপর নাম কিন্তু হচ্ছে সিগন্যাল লার্নিং। পরবর্তী আমাদের যেটা রয়েছে উদ্দীপক প্রতিক্রিয়া শিখন বা স্টিমুলাস রেসপন্স লার্নিং, যেটা কিন্তু কি হয়, যেটা আমাদের হচ্ছে এই শিখনটা প্রাণীর ইচ্ছাধীন এবং অনেক উন্নত প্রকৃতির। এটা প্রধানত প্রেষণা আর পুরস্কারের উপর অধিক গুরুত্ব দেওয়া হয় এই শিখনের ক্ষেত্রে। পরবর্তী রয়েছে আমাদের কি শৃঙ্খলীকরণ শিখন, বা যেটাকে আমরা বলছি হচ্ছে চেন লার্নিং। এক্ষেত্রে সময়সীমাটা একটুখানি আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা একটু বেশি সময়সীমা লাগে। এই ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে একটি জটিল প্রক্রিয়া। এখানে প্রতিটি ঘটনাকে চেন ওয়াইজ অর্থাৎ পর 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 সাজানো হয় বা ক্রম অনুযায়ী সাজানো হয় পরপর। সেজন্য এটাকে কি বলা হচ্ছে? শৃঙ্খলীকরণ শিখন বা চেন লার্নিং বলা হচ্ছে। পরবর্তী আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভাষাগত অনুষঙ্গমূলক শিখন। এক্ষেত্রে কি বলা হয়? এক্ষেত্রে বলা হয় শিক্ষার্থীরা উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগে ভাষার মাধ্যমে সেগুলোকে সংযুক্ত করতে শেখে। এই জন্য ভাষাগত অনুষঙ্গমূলক শিখন বলা হচ্ছে, বা যেটার নাম হচ্ছে ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং বলা হচ্ছে। পরবর্তী আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি পৃথকীকরণ শিখন, বা যেটা ডিফারেন্সিয়েশন বলবো আমরা, ডিফারেন্সিয়েশন লার্নিং বলবো। এক্ষেত্রে কি হয়, পৃথক পৃথক উদ্দীপকের জন্য পৃথক পৃথক তারা আচরণ করতে শেখে। একটা কথা তোমরা ভালো করে এখানে বুঝতে পারবে এই উদাহরণ সহযোগে। একটা বাচ্চা শিশু, তার যখন খিদে পায় একদম প্রাথমিক পর্যায়ে, সে কাঁদে, ব্যথা পেলেও কাঁদে বা কোনো কিছু দেখে ভয় পেলেও কাঁদে, কিন্তু ধীরে ধীরে যখন সে বড় হতে আরম্ভ করলো তখন সে খিদে পাওয়ার জন্য একরকমের আচরণ করে, যখন বলতে শেখে তখন কিছু বলে, জল খাওয়ার জন্য যেন মাম মাম বলে থাকে অনেকে, যে জল খাবো, এরকম আলাদা আলাদা উদ্দীপকের জন্য আলাদা আলাদা প্রতিক্রিয়া করে থাকে। এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন লার্নিং। পরবর্তী আমাদের যে শিখন রয়েছে সেটা হচ্ছে ধারণামূলক শিখন বা কনসেপ্ট লার্নিং। সেক্ষেত্রে কি বলবো আমরা, একটা বস্তু সম্পর্কে সামগ্রিক যে জ্ঞান সেটাকে আমরা বলবো ধারণামূলক শিখন। এক্ষেত্রে একটা গোলাকার বস্তুর প্রথমে ছবি দেখানো হলো, বা ছবি একটা এঁকে বোঝানো হলো একটা গোলাকার বস্তু, পরবর্তীতে আমরা যেটা বল নিয়ে তাকে দেখাই, সেই শিশুকে দেখাই, তাহলে বুঝতে পারবে বলের আকার গোলাকার। তাহলে এটাই হচ্ছে ধারণামূলক শিখন। যেমন আমাদের পিয়াজে, স্কিনার, ব্রুনার, এদের তত্ত্বগুলো কিন্তু এই ধারণামূলক শিখন বা কনসেপ্ট লার্নিং এর উপর কিন্তু বিস্তৃত হয়ে রয়েছে। পরে আমাদের যে শিখন রয়েছে সেটা নিয়ম শিখন বা রুল লার্নিং বলবো, ঠিক আছে? রুল লার্নিং এ কি হয়, সেখানে হচ্ছে বিভিন্ন যে ধারণা তার মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায়। যেমন ধরো সূর্য পূর্ব দিক থেকে ওঠে, সূর্য ওঠা একটা আলাদা কনসেপ্ট, পূর্ব দিকটা একটা আলাদা কনসেপ্ট, দুটো মিশে হয়ে গেল সূর্য পূর্ব দিক থেকে ওঠে। তাই এটাকে আমরা কি বলবো? রুল লার্নিং বলবো, বা হচ্ছে আমাদের নিয়ম শিখন বলবো, ঠিক আছে? পরবর্তী আমাদের যেটা রয়েছে প্রবলেম সলভিং লার্নিং বা সমস্যা সমাধানমূলক শিখন। যেখানে কি করবে, একটা সমস্যার সম্মুখীন হলো, হওয়ার পরে ব্যক্তি বা আমাদের যে প্রাণী রয়েছে সে বারবার কি করলো, বিভিন্ন প্রতিক্রিয়া করতে আরম্ভ করলো। প্রথম প্রথম অনেক ভুল প্রতিক্রিয়া করতে পারে, কিন্তু এই ভুল প্রতিক্রিয়া করতে 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 একটা সময় গিয়ে সে সঠিক প্রতিক্রিয়া করবে, তখন কিন্তু তার সমস্যাটা সমাধান হবে। এই ধরনের লার্নিংকে আমরা কি বলছি? সমস্যা সমাধানমূলক শিখন। এই সম্পর্কে আমরা বিস্তারিত অনেক জানবো, বিভিন্ন শিক্ষাবিদের, মনোবিদের বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেগুলো আমরা জানবো। তাহলে আমরা রবার্ট মিলস গ্যাগনের এই 8টা যে শিখন রয়েছে সেটা আমরা জেনে নিলাম, এবং আধুনিক ধারণা মতে কি কি শিখন রয়েছে সেই প্রকারভেদগুলো আমরা শুধু ছোট করে একটু জেনে নেব। আধুনিক বিভিন্ন মনোবিদদের মতানুযায়ী শিখনের কিন্তু বিভিন্ন প্রকারভেদ আমরা করতে পারি, সেগুলো আমরা একটুখানি জেনে নিই। তাহলে শিখনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাণীর শিখন বা অ্যানিমেল লার্নিং, একটা হচ্ছে হিউম্যান লার্নিং বা মানুষের শিখন। আমরা প্রধানত আজকে মানুষের শিখন নিয়ে আলোচনা করব, প্রাণীর শিখনটা আমাদের এখন জানতে হচ্ছে না। মানুষের যে শিখন রয়েছে তাকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যাচ্ছে, একটা প্রজ্ঞামূলক বা জ্ঞানমূলক বা বৌদ্ধিক শিখন, মানে অ্যাকচুয়ালি যেটা কগনিটিভ লার্নিং যেটা। তারপরে রয়েছে দক্ষতামূলক শিখন বা স্কিল লার্নিং যেটা, আর অভিজ্ঞতামূলক শিখন যেটা বা এফেক্টিভ লার্নিং যেটা আমরা বলছি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম জ্ঞানমূলক শিখন যেটা কগনিটিভ লার্নিং, সেখানে তার প্রধানত 3টে ভাগ রয়েছে, একটা প্রত্যক্ষণমূলক শিখন, একটা ধারণার শিখন, একটা সমস্যা সমাধানমূলক শিখন। পরবর্তীতে আমাদের যে স্কিল লার্নিং যেগুলো রয়েছে সেগুলো প্রথমে কি রয়েছে, সংজ্ঞাবহ চেষ্টীয় শিখন, প্রত্যক্ষণমূলক চেষ্টীয় শিখন, আর তার সঙ্গে অবশ্যই সংযোগমূলক চেষ্টীয় শিখন। পরবর্তী আমাদের যেটা রয়েছে অ্যাফেক্টিভ লার্নিং বা অভিজ্ঞতামূলক শিখন যেটা রয়েছে, সেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আদর্শের শিখন, তারপরে মনোভাবের শিখন, তারপরে অবশ্যই মূল্যবোধের শিখন। এই হচ্ছে আমাদের আধুনিক যারা মনোবিদ রয়েছেন, সাইকোলজিস্ট রয়েছেন বা এডুকেশনাল সাইকোলজিস্ট যারা রয়েছেন তাদের মতানুযায়ী শিখনের যে ভাগ সেগুলো। এবার আমাদের জানতে হবে
যে শিখনের ক্ষেত্রে যে স্তরগুলো রয়েছে বা শিখনটা কেমন ভাবে হয়, সেই পর্যায়গুলো, আজকের আলোচনার প্রধান আকর্ষণীয় বিষয় কিন্তু সেটা সেটা আমরা এবার একটু জেনে নেব। শিখনের স্তর বা যে সমস্ত পর্যায় রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। সেখানে কি রয়েছে? শিখনের তিনটে প্রধানত পর্যায়, একটা হচ্ছে জ্ঞানার্জন, একটা হচ্ছে ধারণ বা সংরক্ষণ, আর একটা হচ্ছে পুনরুত্থাপন। তাহলে প্রথমে কি জ্ঞানার্জনটা কি জিনিস? আমরা বিভিন্ন প্রথাগত, প্রথা বহির্ভূত বা প্রথা মুক্ত বিভিন্ন মাধ্যম থেকে যে জ্ঞানটা অর্জন করছি সেটা এইখানেই থাকছে, এই স্তরে থাকছে জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনটা প্রধানত হয়ে থাকে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় এছাড়াও আমাদের যে অতীন্দ্রিয় রয়েছে মন, তার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করছি। সেই জ্ঞানটা আমাদের মেমোরিতে স্টোর হচ্ছে বা সংরক্ষণ করা হচ্ছে। যদি আমরা কম্পিউটারের কথা ভাবি বা কোনো মোবাইল ফোনের কথা, ল্যাপটপের কথা ভাবি, কোনো একটা ডেটা বাইরে থেকে এলো, সেটা আমরা আমাদের মেমোরিতে হার্ড ডিস্কে বা বিভিন্ন যে ডিস্ক রয়েছে বা বিভিন্ন যে মেমোরি রয়েছে সেখানে সংরক্ষণ করলাম। দ্বিতীয় স্তরে কিন্তু আমাদের সেটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো স্তর কি কি? প্রথম স্তরে কি হচ্ছে? আমরা জ্ঞান অর্জন করছি, দ্বিতীয় স্তরে সেটা আমাদের সংরক্ষণ হচ্ছে। এইবার 3 নম্বর স্তরে সেখানে আমাদের প্রয়োজন মতো ওই জ্ঞানটাকে আমরা আবার ফিরিয়ে আনতে পারছি। এই স্তরটাকে আমরা বলছি পুনরুত্থাপন। এই পুনরুত্থাপন স্তরের দুটো পদ্ধতি রয়েছে বা পুনরুত্থাপনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে রিকল, যার বাংলা হচ্ছে পুনরুদ্রেক, আর একটা হচ্ছে রিকগনিশন, যার অর্থ হচ্ছে প্রত্যাভিজ্ঞা। এই রিকল আর রেকগনিশন এই দুটো বিষয় জানার আগে, মানে দুটো বিষয়ের সংজ্ঞাগুলো জানার আগে আমরা কিন্তু একটা ছোট্ট মতো খেলা খেলে নেব। সেই জন্য সবাই খাতা পেন নিয়ে বসো, কতগুলো বিষয় বলবো, যেমন সেই স্মৃতি শক্তি পরীক্ষা হয় ঠিক তেমনই সেই বিষয়গুলো তোমরা প্রথমে শুনে নেওয়ার পর তারপর লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে সবাই লিখে ফেলো চটপট। প্রথমে হচ্ছে গাছ, তারপর হচ্ছে মধু, বিড়াল, পাতা, আম, তাজমহল, মোবাইল, সাপ, টেবিল, লাইট, পুকুর, প্রশান্ত মহাসাগর, স্মার্ট টিউটোরিয়াল হাব এবং হচ্ছে বেঞ্চ। ঠিক আছে, বলা হয়ে গেল। এবার তোমরা নিজেরা লেখার চেষ্টা করো। ভিডিওটা কিন্তু কেউ আর দেখবে না, এখানে ভিডিওটা পজ করে দিয়ে নিজে নিজে লেখো। তুমি কতগুলো লিখতে পারছো সেটা দেখো, তারপর আমরা খেলাটা একটু অন্যভাবে দেখবো। তোমরা এতক্ষণ যে বিষয়গুলো লিখেছো সেগুলো একদিকে রেখে দাও। দেওয়ার পরে আবার ভিডিওটা ওখান থেকে দেখো, যেখানে আমি বলছিলাম পরপর করে গাছ, বিড়াল, মধু এগুলো বলছিলাম, সেটা ভালো করে আরেকবার শুনে নাও। নেওয়ার পর এবারে এখানে চলে এসো সরাসরি। এটা প্রয়োজন হলে স্ক্রিনশট করে নাও। নেওয়ার পরে এখানে দেখো আমরা যেগুলো বলেছি তার থেকে অনেক বেশি সংখ্যক জিনিস দেওয়া রয়েছে। এখান থেকে এবার তোমরা খুঁজে খুঁজে দেখো কতগুলো তোমার ওইখানকার আর এখানের মধ্যে একই আছে। অর্থাৎ আমি যেগুলো বলেছিলাম তার মধ্যে কোন কোন বিষয়গুলো এখানে রয়েছে সেগুলো তোমরা লেখার চেষ্টা করো। এবার এটা স্ক্রিনশট বা এখানে পজ করো, করে এখান থেকে দেখো, দেখে লেখার চেষ্টা করো। মানে আমি বলতে চাইছি আমি যে বিষয়গুলো বলেছিলাম সেগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো এখানে রয়েছে সেগুলো তোমরা লেখো। এবার লিখে ফেলো সবাই চটপট করে। তাহলে দেখো কোন কোন বিষয়গুলো আমাদের ছিল সেগুলো তোমরা পরপর ভাবে দেখো, একটা একটা করে লাইন যদি দেখো। প্রথমে এই লাইনে কি কি ছিল আমাদের দেখে নাও। গাছ আছে, মধু আছে, আম আছে, লাইট আছে, এগুলো ছিল। এইভাবে তোমরা কতগুলো লিখতে পারছো দেখো। সবাইয়ের ক্ষেত্রে দেখবে কিন্তু প্রথমে তুমি নিজের থেকে মনে করে যতগুলো লিখতে পেরেছো তার থেকে এখানে যখন আমাদের দেওয়া রয়েছে বেশি সব অপশন দেওয়া রয়েছে তখন কিন্তু আমরা বেশি লিখতে পারছি। এই দুটোই হচ্ছে রিকল আর রিকগনিশন। ঠিক আছে, রিকল আর রিকগনিশনটা কি জিনিস? তাহলে কোনো কিছু মনে করা, রিকল শব্দের অর্থ হচ্ছে মনে করা। কোনো কিছু নর্মাল ভাবে মনে করাকে আমরা বলছি রিকল, আর কোনো কিছুর সাপেক্ষে মনে করাকে আমরা বলছি রিকগনিশন, বা চিনে নেওয়াকে আমরা বলছি রিকগনিশন। রিকগনিশনের বাংলাটা তাহলে কি? চিনে নেওয়া। ঠিক আছে, রিকল বলতে আমরা কি বুঝছি? কোনো কিছু মনে করা। মনে করা, একটা প্রশ্ন আমাকে করা হলো যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? যারা মনে আছে তারা বললো 1526 খ্রিস্টাব্দে। আবার দেখা গেল আমাকে বলা হলো যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1626, 1660, 1526, 1726, এরকম চারটে অপশন, আর কিছু অপশন হতেই পারে। চারটে অপশন দেওয়া হলো, তখন আমরা কিন্তু সহজেই খুঁজে নিতে পারলাম যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। মানে বর্তমান দিনে যে এমসিকিউ প্রশ্ন, যেগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন, সেগুলোই কিন্তু আমরা রেকগনিশনের উদাহরণ হিসেবে বলতে পারি। রেকগনিশন মানে অনেকগুলো অপশন আমার সামনে দেওয়া হলো বা আমাকে দেখানো হলো, তার মধ্যে থেকে আমাকে চিনে নিতে হবে। এটাই কিন্তু হচ্ছে রিকগনিশন। রিকল আর রিকগনিশনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। রিকল মানে নর্মাল ভাবে মনে করা, আর রিকগনিশন মানে সেটা আমার সামনে উপস্থিত আছে, অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে আমার চিনে নেওয়া। এটা হচ্ছে রিকগনিশন বা প্রত্যাভিজ্ঞা।
রিকল বা পুনরুদ্রেক যেটা রয়েছে, সেই রিকলের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটি সূত্র আমাদের ধরা হয় বা তিনটি সূত্র রয়েছে। সেই প্রথম সূত্র হচ্ছে সান্নিধ্যের সূত্র। যখন একটা ঘটনা অপর একটা ঘটনাকে আমাদের মনে করিয়ে দেয়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো সান্নিধ্যের সূত্র। অর্থাৎ এই সূত্রটা কেমন ভাবে কাজ করে, মনে করো নিম পাতার কথা বলা হলো, সঙ্গে সঙ্গে তার যে তেতো স্বাদ রয়েছে সেটার কথা মনে পড়ে গেল। আবার রসগোল্লার কথা বলা হলো, সেখানে মিষ্টত্ব রসগোল্লার যে স্বাদ সেটার কথা মনে পড়ে গেল। মানে একটা ঘটনা আমার অপর ঘটনাকে যখন মনে করিয়ে দিচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে সান্নিধ্যের সূত্র। সাদৃশ্যের সূত্র কি? মনে করো চৈতালি আর মিতালি, এদের দুজনে দেখা গেল অনেক রকম একই রকম দেখতে। বা অন্য যে দুজন রয়েছে আমাদের, মনে করো রোহান আর শিপঙ্কর, এর দুজনে প্রায় একই রকমের দেখতে বা একই রকমের চুল কাটে। একজনকে আমি যখন দেখলাম, রোহানকে যখন দেখলাম, তখন আমার শিপঙ্করের কথা মনে পড়ে গেল। আর চৈতালি মিতালির ক্ষেত্রেও একজনকে যখন দেখলাম অন্যজনের কথা মনে পড়ে গেল, বা একজনের কথা যখন ভাবলাম অন্যজনের কথা মনে পড়ে গেল। এটা হচ্ছে সাদৃশ্যের সূত্র। একই রকম যেগুলো, সেগুলো আমার যখন মনে পড়ে যাচ্ছে, সেগুলো হয়ে যাচ্ছে সাদৃশ্যের সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। বৈসাদৃশ্যের সূত্র কি? একটার বিপরীত যখন অন্যটা, তখন আমার মনে পড়ে গেল। মনে করো ক্লাসের যে সবচেয়ে ভালো ছেলে, তার কথাটা আলোচনা করতে করতে হঠাৎ করে যে সবচেয়ে দুষ্টু ছেলে, তার কথাটা মনে পড়ে গেল। এইটা হচ্ছে বৈসাদৃশ্যের সূত্র। বা ভালোর কথা আমরা আলোচনা করতে করতে খারাপটা মনে পড়ে গেল। সাদাটা আলোচনা করতে করতে কালোর কথা মনে পড়ে গেল। এই বিষয়টা কিন্তু হচ্ছে বৈসাদৃশ্যের সূত্র। তাহলে কি বললাম? রিকলের জন্য বা পুনরুদ্রেকের তিনটে সূত্র রয়েছে: একটা সান্নিধ্যের সূত্র, একটা সাদৃশ্যের সূত্র, একটা বৈসাদৃশ্যের সূত্র। আর পুনরুদ্রেককে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক, একটা হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। এর কেমন ভাবে আমরা আলাদা করতে পারি? প্রত্যক্ষ পুনরুদ্রেকটা কি? মনে করো যদু আর মধু, এরা দুই বন্ধু। ঠিক আছে, আমি যখন যদুর কথা বললাম, তখন কিন্তু আমার মধুর কথা মনে পড়ে গেল, তখন সেটা হয়ে যাবে কি? প্রত্যক্ষ পুনরুদ্রেক। আর যখন আমি মনে করো এই মধুর ভাইয়ের নাম হচ্ছে বিধু, যদুর কথা বললাম কিন্তু হঠাৎ করে আমার বিধুর কথা মনে পড়ে গেল, এটা কিন্তু হয়ে গেল পরোক্ষ পুনরুদ্রেক। তাহলে পুনরুদ্রেক কটা ভাগ? দুটো ভাগ। একটা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক, আর একটা হচ্ছে কি? পরোক্ষ পুনরুদ্রেক। পুনরুদ্রেককে এই দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে কতগুলো বিষয় আমরা বললাম? পুনরুদ্রেকের তিনটে সূত্র রয়েছে, আর পুনরুদ্রেককে দুটি ভাগে ভাগ করা হয়। আর প্রত্যাবিজ্ঞাটা কি? আগেও বলেছি, প্রত্যাবিজ্ঞা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া। কোনো কিছু সাপেক্ষে বা সেটা আমার সামনে উপস্থিত রেখে চিনে নেওয়ার নামই হচ্ছে প্রত্যাবিজ্ঞা। তাহলে এই ছিল আমাদের রিকল আর রিকগনাইজেশন। আমরা এই ক্লাসে আলোচনা করলাম প্রধানত শিখন কি জিনিস বা লার্নিং কি জিনিস, সেই লার্নিং এর অর্থ, লার্নিং এর সংজ্ঞা, লার্নিং এর প্রকৃতি, লার্নিং এর যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো, লার্নিং এর যে প্রকারভেদ রয়েছে, আর লার্নিংটা কেমন ভাবে হয়, তার যে স্তর বা পর্যায়গুলো রয়েছে, সেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। তোমরা প্রয়োজন হলে ভিডিওটা আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নাও, সুন্দরভাবে লার্নিংটা বুঝে নাও। যদি এই ভিডিওতে কোনো কিছু তোমাদের মনে হয় যে আরো অনেক বেশি সংযোজন করার দরকার রয়েছে, বা এর মধ্যে আরো কোনো বিষয় তোমরা জানতে চাও, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টসে জানাবে। প্রয়োজন হলে আমাদের ডেসক্রিপশন থেকে আমাদের ফোন নম্বর নেবে, স্ক্রিনেও ফোন নম্বর আশা করছি শো করছে, সেখান থেকে নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদেরকে তোমাদের মতামতগুলো জানাও। আর ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও। সবাই নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই করে অপেক্ষা করবে। সবার সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।